একটা মানুষ মেরে ফেলা সহজ কাজ না। আর মানুষটি যদি হয় নিজের স্ত্রী, দুনিয়ার একমাত্র আপনজন, তাহলে কল্পনা করুন সে কাজটি কত কঠিন। এই কঠিন কাজটিকে আমি সহজ বানানোর চেষ্টা করছি গত 8 মাস যাবৎ। কারণ আমি আমার স্ত্রীর সঙ্গে আর থাকতে পারছি না। বিয়ের আগে যে মেয়েটিকে দেখলে আমার মনে ভালোবাসা আসতো, তাকে দেখলেই রাগে বিতৃষ্ণায় আমার ভিতরটা অস্থির হয়ে ওঠে। ইচ্ছে করে ওই মুহূর্তে তার গলাটা চিপে ধরি, তাকে শেষ করে ফেলি। ভয়ঙ্কর ক্রোধ আমার মনে তৈরি হয়েছে ওর জন্য। কি আশ্চর্য, তাই না? আগে যাকে দেখলে মনে হতো আমার জীবনের সকল সমস্যার সমাধান, এখন তাকে দেখলে মনে হয় আমার জীবনের একমাত্র সমস্যা। আর এই সমস্যা যে কোনো মূল্যে জীবন থেকে সরাতে হবে, না হলে আমি বেঁচে থাকতে পারবো না। মোট কথা, আমি আমার স্ত্রীর সঙ্গে আর বেঁচে থাকতে চাইছি না। যে পৃথিবীতে ও আছে সেই পৃথিবীতে আমি থাকবো না। যে কোনো একজনকে অবশ্যই মরতে হবে। আত্মহত্যা করার সাহস আমার নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি স্ত্রী হত্যা করব। সাইকিয়াট্রিস্ট নোভা মনোযোগ দিয়ে শুনছেন। জিসান দম নেওয়ার জন্য একটু থামলো। তার ভারী নিঃশ্বাসের অদ্ভুত শব্দ বিচরণ করছে এয়ার কন্ডিশনার যুক্ত রুম জুড়ে। জিসানের চোখ দুটি লাল, দেখে মনে হচ্ছে মাত্র সে কাউকে খুন করে এসেছে। এত রাগ, এত ক্রোধ, তাও নিজের স্ত্রীর প্রতি কেন? হাজার কৌতূহল জন্ম নিল নোভার মনে। দীর্ঘশ্বাস ছেড়ে নোভা প্রশ্ন করল, আপনাদের বিবাহিত জীবনের সময় কতটুকু? প্রশ্নটি শুনে জিসান একটু হাসল। মনে হলো এমন প্রশ্নে সে মজা পেয়েছে। ভ্রু উচ্চ করে বলল, মাত্র 2.5 বছর। অ্যাপ্রক্সিমেটলি 3 বছর বলতে পারেন, কারণ আর কয়েক মাস পরেই আমাদের অ্যানিভার্সারি। খুব অল্প সময়, তাই না? কিন্তু এই অল্প সময়ে ওর প্রতি আমার অনেক পরিমাণ ঘৃণা জন্মে গেছে। এই 2.5 বছরের সংসারকে মনে হচ্ছে 2.5 বছরের যাবজ্জীবন কারাদণ্ড। মানুষ মনে হয় জাহান্নামে এত যন্ত্রণা সহ্য করবে না, যতটা যন্ত্রণা এই কয়েক বছর ধরে আমি সহ্য করে যাচ্ছি। নোভা ভ্রুকোসকে হাত নাড়িয়ে জিজ্ঞেস করল, নিজের স্ত্রীর প্রতি আপনার কেন এত রাগ? সে আপনার কি ক্ষতি করেছে, নাকি আপনি অন্য কারো মায়ায় জড়িয়ে গেছেন, যে কারণে স্ত্রীকে আর সহ্য হচ্ছে না? উস্কানিমূলক উক্তিটি শুনে জিসান এত বেশি ক্ষেপে উঠল যে হাত দিয়ে জোরালো শব্দ প্রয়োগ করলো ডেস্ক টেবিলে। তার হাতের চাপুরে টেবিল কেঁপে উঠল, সাথে নোভাও। জিসান খিটমিট করে বলল, মেয়ে মানুষের এই একটা সমস্যা, সবসময় পুরুষের দোষ খুঁজে বেড়ায় তারা। কেন মেয়েদের কি দোষ থাকতে পারে না? একটা কথা ভুলে যান কেন? মেয়েদের দোষের কারণেই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি, না হলে আজ আমরা বেহেশতেই থাকতাম। আদম ফল চুরি করে খায়নি, খেয়েছিল হাওয়া। হ্যাঁ, পৃথিবীর সূচনা কাল থেকে মেয়েরা ভুল করে আসছে, কিন্তু শাস্তি পেয়ে যাচ্ছে ছেলেরাও। কি ডাচগিস্টি একটা ব্যাপার। নোভা নরম কণ্ঠে বলল, আপনি এত রেগে যাবেন না, প্লিজ মাথা ঠান্ডা করে বসুন। আমি শুধু আপনাকে প্রশ্ন করেছি, দোষারোপ করিনি কিন্তু। জিসান চোখ মুখ কুঁচকে অভিযোগ করল, আপনিও দেখা যাচ্ছে আমার স্ত্রীর মতো সন্দেহ করে বলছেন শুধু প্রশ্ন করেছি। আপনি আমার চরিত্র নিয়ে সন্দেহ করেছেন, যে কাজটি আমার স্ত্রীও সবসময় করে। অথচ আমি আজ পর্যন্ত নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করতে পারিনি। কিন্তু আপনি জানেন, আমার স্ত্রী তবুও আমাকে বিশ্বাস করে না। একদিন শপিং মল থেকে ফেরার পরও নিজের ওড়না দিয়ে আমার চোখ বেঁধে দিল আর বলল, আগামী 3 দিন আমি চোখের পট্টি খুলতে পারবো না, এমনকি কিছু খেতেও পারবো না। ভাবতে পারছেন? 3টি দিন আমাকে ঘরে তালাবদ্ধ করে ঠিক ওইভাবে রেখে দেওয়া হয়েছিল। এই কাজটি ও করেছিল শুধুমাত্র সন্দেহবশত। শপিং মলে নাকি আমি কোনো গোলাপি স্লিভলেস পরা মেয়ের বুকের দিকে তাকিয়েছিলাম, অথচ আমি আজ পর্যন্ত মনে করতে পারিনি যে শপিং মলে আসলেই কোনো গোলাপি স্লিভলেস ছিল কিনা, আর ভুলবশত তার দিকে আমার চোখ গিয়েছিল কিনা। নোভা তার অ্যাসিস্ট্যান্ট ফারিহার দিকে তাকালো। ফারিয়ার চোখের ভীত দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে সে মনে মনে বলতে চাইছে, ডেঞ্জারাস কেস ম্যাম, ইটস হরিবল। নোভা একটু ভেবে বলল, আপনি আপনার স্ত্রী এত বাধ্য কেন? সে আপনাকে 3 দিন চোখ বেঁধে ঘরে আটকে রাখলো, আর আপনিও ওইভাবে থাকলেন। হ্যাঁ, থাকলাম।
কারণ আমি আসলেই আমার স্ত্রীর বাধ্যগত স্বামী। ও ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। ছোট একটা বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে। সে এখন হাজব্যান্ডের সাথে সিডনিতে থাকে। মা মারা গেছেন বছরখানেক আগে। ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসা করার টাকা ছিল না। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, অল্প কিছু পেনশন পেতেন, আর আমার টিউশনের টাকা, এ দিয়ে চলছিল সংসার। মা মরে যাওয়ার পর আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। বেস্ট ফ্রেন্ডের সাহায্যে একটা চাকরি খুঁজে পেয়েছিলাম। সেই অফিসের মালিক কিছুদিনের মধ্যে আমাকে প্রস্তাব দিলেন তার একমাত্র কন্যাকে বিয়ে করার জন্য। সেই থেকে আমার পদোন্নতি হলো। অফিসের কর্মচারী থেকে আমি হয়ে গেলাম বাড়ির কর্মচারী। আমার পোস্ট বাধ্যগত হাজব্যান্ড হয়ে থাকা। নোভা বিস্মিত দৃষ্টিতে তাকাচ্ছে, ফারিও তাকাচ্ছে। তাদের হাসি পেয়েছে, কিন্তু কষ্ট করে হাসি চেপে রাখতে হচ্ছে, কারণ কথাগুলো যতটা বিদ্রূপ করে বলা হচ্ছে, ঘটনাগুলো আসলে ততটা বিদ্রুপাত্মক নয়, বরং খুবই দুঃখজনক ঘটনা। আর দুঃখজনক ঘটনাগুলোই রং চং মিশিয়ে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করছে জিসান নামক সুদর্শন লোকটি। তার বাচনভঙ্গি দেখে যে কারো হাসি পাবে। বউয়ের অত্যাচারে অতিষ্ঠ এক গোবেচারা। ফারিয়া এতক্ষণ পর একটা প্রশ্ন করল, আপনি কি সত্যি 3 দিন না খেয়ে থেকেছিলেন স্যার? জিসান ব্রুকুসকে বলল, না, রাইসা ঘুমিয়ে যাওয়ার পর রত্না আমার ঘরে খাবার দিয়ে যেত। আমি একবেলা খেয়ে 3 বেলা পার করেছি। নোভা বলল, রাইসাকে? আমার স্ত্রীর নাম তাফান্নুম রাইসা। এবার ফারিয়া বলল, আর রত্নাকে? রত্না আমাদের বাড়ির গৃহকর্মী, যার সামনে আমাকে সকাল বিকাল অপদস্থ করা হয়। 16 বছরের বাচ্চা মেয়েটির সামনে আমার স্ত্রী আমার গায়ে গরম ডাল ছুঁড়ে মেরেছিল, ভাবতে পারেন? আর এটা তো খুবই সামান্য ঘটনা। কথায় কথায় আমাকে থাপ্পড় মারা রাইসার অভ্যাস ছিল। বিনা দোষে রত্নার সামনেও আমাকে আঘাত করে, বৃষ্টি ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয়, আসাদ আঙ্কেলের মৃত্যুর পর কোম্পানির সব দায়িত্ব চলে আসে রাইসার হাতে। ও প্রায়ই বাড়ির লিভিং রুমে ক্লায়েন্টদের নিয়ে মিটিং বসায়। সেখানে মাঝে মাঝে আমাকে উপস্থিত থাকতে হয়। কেন জানেন? চা কফি সার্ভ করার জন্য। তাদের সামনেও রাইসা আমাকে ধমকায়, চিপ বিহেভিয়ার করে। মানুষ এসব দেখে মুখ টিপে হাসে। নিজেকে আত্মসম্মানহীন পুরুষ মনে হয় তখন আমার। বাদ্যের মতো বউয়ের গোলামি করে যাচ্ছি দিনের পর দিন। এমন জীবনের কি কোনো মানে আছে? নোভা একটু ঝেড়ে কেশে গলা পরিষ্কার করে বলল, আপনি তো চাইলেই আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন। যদি তার সাথে থাকতে এতই অসুবিধা হয়, অযথা তাকে মারতে চাইছেন কেন? মেরে কি লাভ? মারতে চাওয়ার কারণ একটাই, ওর প্রতি আমার ক্ষোভ, ক্রোধ, আক্রোশ। দিন দিন আমি মাথা নষ্ট উন্মাদ হয়ে যাচ্ছি। সাইকো মনে হয় নিজেকে আমার। রাইসাকে পাশে নিয়ে যখন আমি ঘুমিয়ে থাকি, তখন হাজারবার কল্পনা করি ওর শরীরটাকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছি। যেই জিভ দিয়ে ও আমাকে গালিগালাজ করে সেই জিভ টেনে ছিঁড়ে ফেলছি। গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করছি। ওর হাত দুটোকে নোড়া দিয়ে পিষে ফেলছি। পেঁয়াজ যেমন কুচি কুচি করে কাটা হয়, সেভাবেই ওর আঙুলগুলো আমি কাটছি। চাপাতি দিয়ে সবজির মতো টুকরো করছে ওর দেহ। নোভা আতঙ্কে অস্থির হয়ে বলল, থামুন প্লিজ। নোভার অদ্ভুত অনুভূতি হচ্ছে। লোকটি বিদ্রুপের সময় যেমন মজা করে কথা বলে, ক্রোধের সময় ঠিক তেমনই ভয়ঙ্করভাবে কথা বলে। এই ধরনের কথা শুনলে যে কোনো সাধারণ মানুষের শরীর শিরশিরে উঠবে। নোভা ছোট্ট করে শ্বাস ছেড়ে বলল, আগে এইটা বলুন যে আপনি আমার কাছে কেন এসেছেন? আমি নিশ্চয়ই আপনার স্ত্রীকে খুন করতে আপনাকে সাহায্য করব না, তাহলে? জিসান হাসি দিল, মাথা নেড়ে বলল, বলবো। তার আগে আশেপাশে ঘাড় ঘুরিয়ে বাথরুমের দরজায় তাকালো জিসান। সেদিকে আঙ্গুল ইশারা করে বলল, আমি কি একবার ওয়াশরুমে যেতে পারি? নোভা বিনয়ের সাথে অনুমতি দিল, জি নিশ্চয়ই, যান। জিসান চেয়ার ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছে। নোভা বড় বড় চোখে তাকিয়ে আছে। লোকটি অস্বাভাবিক লম্বা, 6 ফিটের উপরে অথবা কাছাকাছি হাইট হবে। গায়ে হলদে সাদা রঙের চেক টি শার্ট, সাদা প্যান্ট, বুদ্ধিদীপ্ত দুটি চোখ আবৃত চশমার কাচ দিয়ে। সুন্দর চেহারা। কেউ কি একে দেখলে বুঝতে পারবে যে সে একজন সাইকো কিলার? যদিও খুন এখনও করেনি, তবে অবস্থা দেখে মনে হচ্ছে অতি শীঘ্রই সে খুন করবে। জেসান চলে যাওয়ার পরপরই 2 হাতে মাথা চেপে ধরল নোভা।
মাত্র 1 বছরের ছোট্ট কেরিয়ারে সে অনেক পেশেন্ট দেখেছে, কিন্তু এতটা দুশ্চিন্তা কারো ব্যাপারে হয়নি। ফারিয়া এগিয়ে এসে বলল, ম্যাম পানি দেব? নোভা অনুভব করলো তার গলা আসলেই শুকিয়ে গেছে, পানি খাওয়া দরকার। নোভা ঘাড় নেড়ে সম্মতি দিল, হ্যাঁ পানি দাও। ফারিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করলো, লোকটির কথা শুনে কি মনে হচ্ছে ম্যাম? নোভা এক ঢোকে পানি খেয়ে শেষ করে বলল, তোমার যা মনে হচ্ছে আমারও তাই। ডেঞ্জারাস কেস, ইটস হরিবল। ম্যাম আপনি কিন্তু একবার বলেছিলেন এই ধরনের পেশেন্টের সব কথা বিশ্বাস করতে হয় না। তারা প্রতি বাক্যে মিথ্যা বলে, অথচ নিজে বুঝতে পারে না যে তারা মিথ্যা বলছে। রাইট, আমিও মিস্টার জিসানের একটা কথা বিশ্বাস করিনি ফারিয়া, বরং উনি যা যা বলেছেন সব কিছুর ডাবল মিনিং ভেবে রেখেছি। ফারিয়া কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, যেমন? যেমন মিস্টার জিসান বলেছেন তিনি শপিং মলে কোনো গোলাপি স্লিপলেস দেখেননি, কিন্তু তিনি এটা তো একবারও বলেননি যে তিনি কোনো মেয়ের দিকে কুদৃষ্টি তাকাননি। এমনও হতে পারে মেয়েটি গোলাপি স্লিপলেসে ছিল না, অন্য পোশাকে ছিল, আর মিস্টার জিসান তার দিকেই তাকিয়েছিলেন। ফারিয়া বলল, আপনার কথায় লজিক আছে ম্যাম, এমনও হতে পারে, কিন্তু এরপর জিসান স্যারের স্ত্রী যেটা করেছেন সেই কাজটি কিন্তু মোটেও সাপোর্ট করার মতো নয়। সামান্য একটা ভুলের জন্য কেউ এত অমানবিক শাস্তি দিতে পারে না, এটাও আমি ভেবেছি ফারিয়া। আচ্ছা আমরা কেন ভাবছি যে কাজটি মিসেস রাইসাই করেছেন? এমনও তো হতে পারে যে মিস্টার জিসানি করেছেন। মানে মানে মিসেস রাইসা যখন বাড়িতে এসে শপিং মলে ঘটনা নিয়ে ঝগড়া শুরু করলেন, তখন মিস্টার জিসানি অতিষ্ঠ হয়ে স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন। স্ত্রীর প্রতি যার এত ক্রোধ সে এমন কাজ করতেই পারে। তাছাড়া ওনার স্ত্রী কেন ওনাকে সন্দেহ করবে যদি উনি এতই ভালো মানুষ হন? কিন্তু ম্যাম, স্ত্রীর প্রতি মিস্টার জিসানের এমন ক্রোধ জন্মানোর কারণ কি? নিশ্চয়ই ওনার স্ত্রী এমন কিছু করেছেন। দেখো ভারিয়া, আমরা শুধু এক পক্ষের গল্প শুনেছি, এক্ষেত্রে আমাদের শুধু সেই পক্ষকেই নির্দোষ মনে হবে। অপর পক্ষ কেমন সেই সম্পর্কে আমরা কিছুই জানি না, তাই আমাদের উচিত হবে দোষগুণ বিচার করার জন্য দুই পক্ষেরই স্টেটমেন্ট গ্রহণ করা। ঠিক বলেছেন ম্যাম। আপনি কি তাহলে মিসেস রাইসার সঙ্গে দেখা করার কথা ভাবছেন? এক্স্যাক্টলি, ফারিয়া একটু চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু মিস্টার জিসান কি রাজি হবেন? এটাই তো টেকনিক। তিনি যদি রাজি হন তাহলে বুঝতে হবে তিনি নিজের স্ত্রীর ব্যাপারে যা কিছু বলেছেন তা শতভাগ সত্যি, আর যদি রাজি না হন তাহলে বুঝতে হবে ঘাপলা আছেই। ফারিয়া উত্তেজিত কণ্ঠে উচ্চারণ করলো, ইটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া ম্যাম। জিসান ওয়াশরুমের দরজা খুলে বের হচ্ছে। ফারিয়া নিজের জায়গায় গিয়ে বসলো। জিসান চেয়ার টেনে নোবার সামনে বসতে বসতে বলল, তারপর বলুন ম্যাডাম, আমার কথাবার্তা শুনে আপনার কি মনে হচ্ছে? আমার আচরণ কি সুস্থ মানুষের মতো নাকি অসুস্থ? নোভা মৃদু হেসে বলল, এটা বোঝার জন্য আপনার স্ত্রীর সাথে যে আমাকে দেখা করতে হবে মিস্টার জিসান। নোভার প্রস্তাব শুনে জিসানের চেহারায় মুহূর্তে রং পাল্টে গেল। হাস্যোজ্জ্বল মুখটি ছেয়ে গেল ঘন অন্ধকারে। আপনি তাহলে আমার কোনো কথা বিশ্বাস করেননি মিসেস নোভা? আশাহত মনে হচ্ছে জিসানের কণ্ঠ। নোভা ভরাট গলায় বলল, নিশ্চয়ই বিশ্বাস করেছি। পেশেন্টের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। পেশেন্টরা কখনোই ডক্টরের কাছে এসে মিথ্যা বলবে না। তাহলে আমি যদি অসুস্থ হই, আপনি আমার ট্রিটমেন্ট করুন। আমার স্ত্রীর সাথে কেন দেখা করতে চাইছেন? নোভা বোঝানোর মতো সুন্দরভাবে বলল, দেখুন মিস্টার জিসান, এর পিছনে একটা কারণ আছে। বলতে পারেন এটাও ট্রিটমেন্টের অংশ। আপনার স্ত্রীকে আমি কিছু প্রশ্ন করব, যার মাধ্যমে আপনার রোগটা আরও ভালোভাবে আইডেন্টিফাই করা সম্ভব। আমি তো মানসিক রোগের ডাক্তার। এই পর্যন্ত যত মেন্টাল পেশেন্ট দেখেছি তারা কেউই নিজের সম্বন্ধে সঠিক ইনফরমেশন দিতে পারেনি। অনেক সময় এমন হয় যে রোগে ভুগছে তার থেকে যে রোগীকে ফেস করছে তার স্টেটমেন্টের উপর বেশি নির্ভর করে যে ট্রিটমেন্ট কেমন হওয়া উচিত। জিসানের কপালে সূক্ষ্ম ভাঁজ। গভীর মনোযোগে কিছু একটা চিন্তা করে বলল, কিন্তু আমার স্ত্রীকে বুঝতে দেওয়া চলবে না যে আমি মানসিক অশান্তিতে ভুগছি। এটা ওকে কোনোভাবে জানাতে চাই না আমি, তাই আপনার সাথে তার দেখা করানো অসম্ভব। নোভা হাসার চেষ্টা করে বলল, ও মা, জানানোর প্রশ্ন আসছে কেন? আমি তো বলিনি আপনার স্ত্রীকে কিছু জানাতে হবে। তাহলে আপনি তার সঙ্গে কিভাবে দেখা করবেন? নোভা কাঁধ ঝাঁকিয়ে সহজ গলায় বলল, অনেক উপায় আছে। আপনি অন্য পরিচয়ে আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন। ধরুন আমি হলাম আপনার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড।
আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই, এটা রাইসা জানে। তাহলে আমি হতে পারি আপনার দূর সম্পর্কের কাজিন, যে অনেক দিন পর আমেরিকা থেকে ফিরেছে। জিসান জ্ঞানীর মতো মাথা নেড়ে বলল, আইসি, মানে আপনি যে কোনো মূল্যেই আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চান, তাই তো? এটা আমার চিকিৎসার খাতিরে করতেই হবে। কিছু করার নেই মিস্টার জিসান। জিসান একটু সময় চুপ থেকে বলল, ওকে ডান, আমি আবার আগামীকাল আসব। আপনি কখন ফ্রি থাকেন জানিয়ে দিবেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। কালই? জিসান অন্যমনস্ক কণ্ঠে বলল, যত দ্রুত সম্ভব। এখন যদি ফ্রি থাকেন তাহলে এখনও যেতে পারেন। এখন না, ঠিক আছে, কালকেই যাব। আপনি আমার নাম্বার নিয়ে যান, ফোন করবেন। নাম্বার আমার কাছে আছে, ওই তো রিসিপশনের নাম্বার। আপনি আমার পার্সোনাল নাম্বারটা নিয়ে যান। জিসান কঠিন গলায় বলল, আমি মহিলা মানুষের নাম্বার আমার ফোনে রাখি না। নোবা আর ফারিয়া দুজনকে কিঞ্চিত বিস্মিত অবস্থায় রেখে বের হয়ে যাচ্ছিল জিসান। নোবা একটু গলা উঁচু করে বলল, আপনি কিন্তু একটা প্রশ্নের জবাব দিলেন না। আমার কাছে কেন এসেছিলেন? শুধুই ট্রিটমেন্টের জন্য? এর মানে কি আপনি সুস্থ হতে চান? আপনার স্ত্রীকে আর খুন করতে চান না? জিসান ঘুরে তাকালো, শক্ত চোয়ালে উচ্চারণ করলো, আমি আমার লাইফের যে কোনো অবস্থাতেই তাকে খুন করতে চাইব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। জিসান ধপ করে দরজা আটকে বের হয়ে গেল। নোবা তাকিয়ে আছে স্তব্ধ হয়ে, তার বুক টিপ টিপ করছে। একটা খুন খারাপই সত্যি ঘটে যাবে না তো? নোবার উচিত ছিল তাৎক্ষণিক লোকটির চিকিৎসার ব্যবস্থা করা। সে লোকটিকে যেতে দিয়ে ভুল করলো নাকি? ফারিয়া বলল, এখন আপনার কি মনে হচ্ছে ম্যাম? মিস্টার জিসান কিন্তু রাজি হয়ে গেছেন, অর্থাৎ আমরা ধরে নিতে পারি তিনি নিজের স্ত্রী সম্পর্কে যা বলেছেন তা সবই সত্যি, অথবা তিনি নিজে সেগুলো বিশ্বাস করেন। নোবা শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় নাড়ল, ভাবুক স্বরে বলল, কিন্তু এসবের পিছনে ওনার অন্য পরিকল্পনাও থাকতে পারে। বাকিটা কাল জানা যাবে। যদি এসব সত্যি হয় তাহলে ওনার ট্রিটমেন্টের আগে ওনার স্ত্রীর ট্রিটমেন্ট বেশি দরকার বলে আমি মনে করি। ফারিয়া হেসে ফেলে বলল, এটা ঠিক বলেছেন ম্যাম। জিসান পরদিন ট্যাক্সি নিয়ে হাজির হলো নোবাকে তোলার জন্য। চেম্বারের সামনে এসে রিসিপশনে কল দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই ইনফর্মাল পোশাকে বেরিয়ে এলো নোভা আর ফারিয়া। তাদের দেখলে কেউ ভাববে দুই সখী আনন্দ নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছে। তাদের মনে ফুর্তির শেষ নেই। জিসান বিরক্তিকর সাথে দীর্ঘশ্বাস ছাড়ল। নোভা জানালা দিয়ে মাথা ঢুকে বলল, মিস্টার জিসান, আপনি পিছনে চলে আসুন। ফারিয়া ড্রাইভারের সাথে বসুক, আর আপনি পিছনে আমার সাথে বসবেন। জিসান ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে চশমা ঠিক করলো। নোভা একটু বিব্রত হলো। জিসানের তাকানো দেখে মনে হচ্ছে নোভা খুব বড় অপরাধ করে ফেলেছে। এখন নতজানু হয়ে ক্ষমা না চাইলে তার ভয়ঙ্কর শাস্তি হবে। জিসান গম্ভীর কণ্ঠে বলল, আমি আমার স্ত্রী ছাড়া অন্য মেয়ের পাশে বসি না মিস নোভা। আপনি পিছনে বসুন মিস ফারিয়ার সাথে। নোভা অপ্রস্তুত হয়ে বলল, ইটস ওকে, আমি জাস্ট আপনার সাথে কথা বলার সুবিধার্থে অফারটা করেছিলাম। জিসান সামনের আয়নাটা ঠিক করে বলল, কথা হবে সামনে পিছে, কিন্তু ফেস টু ফেস। গাড়িতে বসার পর নোভা পেশাগত প্রয়োজনে সর্বপ্রথম যে প্রশ্নটি করলো, আচ্ছা মিস্টার জিসান, আপনার শ্বশুর মানে মরহুম আসাদ সাহেবের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? জিসানের ঠোঁটে হাসি নেমে এলো। শ্বশুর সম্পর্কীয় আলোচনায় তাকে আগ্রহী মনে হচ্ছে। জিসান কল্পনার জগতে হারিয়ে যাওয়ার মতো বলল, তিনি খুবই অমায়িক মানুষ ছিলেন। আমার সব ব্যাপার বুঝতেন, আমাকে অসম্ভব স্নেহ করতেন। আমি ছিলাম তার সবচেয়ে কাছের মানুষ। বা দারুণ, এজন্যই বুঝি নিজের একমাত্র কন্যাকে আপনার সাথে বিয়ে দিয়েছিলেন? জিসান এই প্রশ্নের উচ্চ শব্দে হেসে উঠল। তার হাসির শব্দ শুনে বিস্মিত হয়ে চোখাচোখি করলো ফারিয়া আর নোভা। জিসান থেমে থেমে হাসছে, হাসির ধমকে যেন তার দম আটকে যাবে। নোভা অবাক হয়ে প্রশ্ন করলো, হাসে কি বললাম? আসাদ আঙ্কেল ছিলেন আমার আর রাইসার সম্পর্কের ঘোর বিরোধী। তিনি কখনোই আমাদের বিয়ে দিতে চাননি। আমি রাইসাকে বিয়ে করেছি নিজের ইচ্ছায়, অথবা বলতে পারেন রাইসার ইচ্ছায়। আসলে তখন আমার বোধশক্তি এতই থার্ড ক্লাস ছিল যে রাইসার ইচ্ছাকেই মনে হতো নিজের ইচ্ছা। এইটুকু বুঝতাম না যে নিজে কি চাইছি, শুধু জানতাম রাইসা যা চায় আমাকেও তো সেটাই করতে হবে। নোভা বিস্মিত হয়ে বলল, কিন্তু গতকাল তো আপনি বলেছিলেন আসাদ সাহেবকেই নাকি আপনাকে নিজের একমাত্র কন্যা বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। জিসান পিছনে মাথা ঘুরিয়ে তাকালো, বিভ্রান্তি নিয়ে বলল, সত্যি এটা বলেছিলাম নাকি? জি অবশ্যই বলেছিলেন। আপনি এটাই বলেছিলেন? জিসান ঠোঁট উল্টে বলল,
আমার তো মনে পড়ছে না। নোভা সন্দেহে গলায় প্রশ্ন করল, যদি আজাদ সাহেব আপনাকে এত পছন্দ করতেন তাহলে আপনাদের সম্পর্ক মানতে চাইবে না কেন? জিসান ক্রোধান্বিত গলায় উত্তর দিল, পছন্দ শুধু কর্মচারী হিসেবে করতেন, মেয়ের জামাতা হিসেবে না। তাই পথের কাঁটা হতে চেয়েছিলেন, আমাদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু লাভ কি হলো? আমরা তো দিব্যি বিয়ে করেছি, অথচ তিনিই চলে গেছেন পরপারে। একেই বলে রিভেঞ্জ অফ নেচার। জিসানের কথা বলার ধরন শুনে নোভা কোনো সর্বনাশা ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত গেল। তার শরীর পুনরায় শিরশিরানি শুরু করেছে। এরপর আর একটা প্রশ্ন করতে ইচ্ছে হলো না নোভার। গাড়ি থামলো বিশাল বড় অ্যাপার্টমেন্টের সামনে। সময় সন্ধ্যা। ফারিয়া আর নোভা একসাথে হাত ধরে নামলো। জিসান ট্যাক্সি ভাড়া দিয়ে ইশারায় বলল, চলুন। নোভার ভিতরে যেতেই ভয় লাগছে। ভয় কাটাতে সে ফারিয়ার হাত শক্ত করে ধরে আছে। উপলব্ধি করলো ফারিয়া হাতটি কাঁপছে, অর্থাৎ ফারিয়া নিজেও ভয়ে কাবু। লিভিং রুমে বসতে দেওয়া হলো ওদের। পুরো বাড়ি অন্ধকার ছিল। জিসান এসে লাইট জ্বালায়। ফারিয়া আর নোভা চারদিকে তাকাতে তাকাতে সোফায় বসে জিসান আওয়াজ করে ডাকলো, রাইসা, আমার কাজিন চলে এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। রাইসা ছুটে এলো, মাথায় এলোমেলো বেনি নিয়ে এক মিষ্টি কিশোরী। মাথা নিচু করে বিনীত কণ্ঠে সে বলল, ভাইজান, আপামনি ঘুমাইতেছে। জিসান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এই সময় কিসের ঘুম? আমি না বলেছিলাম বাসায় গেস্ট আসবে? বলেছিলেন। আপামনির মনে আসছিল না, তিনি তো আবার অনেক কিছু ভুলে যান। যাও ডেকে আনো তোমার আপামনিকে। মেয়েটি দাঁত বের করে হাসি দিয়ে বলল, যাইতাছি ভাইজান। শরীর দুলিয়ে হেলতে দুলতে মেয়েটি চলে গেল। নোভা জিসানের দিকে চেয়ে প্রশ্ন করলো, রত্না? জিসান সোফায় বসতে বসতে জবাব দিল, ঠিক ধরেছেন। নোভা মুগ্ধ কণ্ঠে বলল, খুবই প্রাণবন্ত একটি মেয়ে। জিসান সামান্য হাসলো। কি ভেবে যে হাসলো তা বোঝা গেল না। একটু পরে ঘুমো তৈলাক্ত চেহারা নিয়ে রুমে প্রবেশ করলো রাইসা। মুখে অমায়িক হাসি। ফারিয়ার নোভাকে দেখেই সালাম দিল। নোভা ফারিয়ার সালামের জবাব দিয়ে হাসি বিনিময় করলো রাইসার সঙ্গে। তারপর রাইসা আহ্লাদী দৃষ্টিতে জিসানের দিকে চেয়ে ফিসফিসে বলল, আরও আগে ডাকবা না আমাকে? জিসান গম্ভীর গলায় বলল, কিভাবে ডাকবো? তুমি তো ঘুমিয়েছিলে। ঘুমানোর সময় তোমাকে ডাকলেই রেগে যাও। রাইসা অবাক হয়ে কুনোই দিয়ে ধাক্কা মারল জিসানের বাহুতে। ঠাট্টা স্বরে বলল, কবে রাগ করেছি তোমার ওপর? জিসান বিব্রত দৃষ্টিতে তাকাচ্ছে। রাইসা ফারিয়ার নোভার সামনে বসলো। খুবই চটপটে মেয়ে মনে হচ্ছে তাকে। নোভা অবাক হয়ে রাইসাকে দেখছে। জিসান যেমন ভয়াবহ বর্ণনা দিয়েছিল তার সঙ্গে রাইসার ইমেজের কোনো মিলই নেই। কি ফুটফুটে সুন্দর একটি মেয়ে। মনে হচ্ছে তেলাপোকা দেখলেই এই মেয়ে লাফিয়ে ওঠে। বৃষ্টি দেখলে পাগলের মতো ছুটাছুটি করে। বিকেলবেলা ফুচকা খেতে যাওয়া তার অভ্যাস। টকে ঝাল কম হলেও ফুচকাওয়ালার সাথে মিষ্টি কণ্ঠে ঝগড়া করে। এমন ধরনের একটি মেয়ে কখনো কারোর সাথে নিষ্ঠুর আচরণ করতে পারে না। রাইসা একসাথে অনেকগুলো কথা বলছে। জিসানের সাথে তার কিভাবে বিয়ে হলো, তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল সবই বলছে। এই বিষয়গুলো নোভা অল্প বিস্তর শুনেছিল জিসানের কাছে, তাই মনোযোগ দিয়ে কথা শোনার প্রয়োজন মনে করল না। সে মনোযোগ দিয়ে অবজার্ভ করছিল রাইসা নামের রূপবতী মেয়েটিকে। নোভার মনে হচ্ছে তার দেখা অন্যতম রূপবতী মেয়ে হলো রাইসা। কথাবার্তায় এক পর্যায়ে জিসান সোফা ছেড়ে উঠে যেতে নিচ্ছিল। রাইসা জিসানকে হাত দিয়ে থামিয়ে বলল, দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? গল্প করো আমাদের সাথে। জিসান কোমল গলায় বলল, হ্যাঁ গল্প করব, তার আগে কফি নিয়ে আসি। রাইসা ভ্রু কুঁচকে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, কফি আনা তোমার কাজ নাকি? দাঁড়াও, রত্নাকে বলে দিচ্ছি। তুমি বসো। অদ্ভুত। রাইসা উঠে রত্নাকে ডাকতে গেল। নোভা বিভ্রান্ত দৃষ্টিতে জিসানের দিকে তাকালো। জিসানকেও যথেষ্ট অপ্রস্তুত দেখাচ্ছে। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে নিজের স্ত্রী এমন অমায়িক আচরণ সে প্রত্যাশাই করেনি। রাইসা কিছুক্ষণের মধ্যেই সাদা ট্রে ভরা কফির কাপ নিয়ে রুমে ঢুকলো। পাতলা ঠোঁটে তার মায়াবী হাসি। সেন্টার টেবিলে ট্রে রাখার পর নির্দিষ্ট একটি কফির মগ তুলে জিসানের হাতে দিতে দিতে বলল, এই নাও তোমার ব্ল্যাক কফি, নো সুগার নো ক্রিম, একদম তোমার স্টাইলে। জিসান ভীত দৃষ্টিতে কফির কাপ হাতে নিল। তাকে দেখে মনে হচ্ছে কফি নয়, বিষ নিচ্ছে। রাইসা প্রফুল্ল হেসে নোভার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তুমি কয় কিউব সুগার খাও? নোভা উত্তর দিল ক্ষীণ কণ্ঠে, 1 কিউব। রাইসা চটপট করে বলল, সরি, তুমি করে বলে ফেললাম। আমি আসলে মানুষকে একটু আপন ভাবলেই তুমি করে বলতে শুরু করি। কিছু মনে করবেন না আপু। রাইসা মুখে গাঢ় হাসি নিয়ে নোভার হাতে কফির মগ ধরিয়ে দিল।
ফারিয়াকেও দিল। দুজনে এত অদ্ভুতভাবে রাইসার দিকে তাকাচ্ছে যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য ধরনের কিছু দেখছে। তাদের কফি খেতেও অনীহা লাগছে। রাইসা নিজের কাপ নিয়ে সোফায় বসতেই নোভা বলল, কোনো প্রবলেম নেই, আমাকে তুমি করে ডাকতেই পারেন ভাবি। আমি তো আপনার সম্পর্কে ননদ হব। দূর সম্পর্কে ননদ হলেও কিন্তু ননদ। কথাটা শুনে জিসান কেসে উঠল। রাইসা বলল, আমি আপনার চেয়ে বয়সে ছোট হবে, তাই তুমি ডাকতে লজ্জা লাগছিল। তবে অনুমতি যখন দিচ্ছেন তখন ডাকাই যায়, কিন্তু শর্ত হলো আমাকে ভাবি ডাকা যাবে না, নাম ধরে ডাকতে হবে। কিন্তু আসলে ভাবি ডাক শুনলে নিজেকে বয়স্ক বয়স্ক লাগে। নোভা হেসে বলল, ঠিক আছে, নাম ধরে ডাকবো। চিন্তিত মুখে কেউ হাসলে সে হাসির ধরন অন্যরকম হয়। রাইসার সাথে কথা বলার সময় নোভার হাসির ধরন একেবারে অন্যরকম লাগছিল। এই অন্যরকমের পেছনে আছে ভয়, শঙ্কা, অবিশ্বাস, সন্দেহ। জিসানের সেটা বুঝতে অসুবিধা হলো না। ডিনারে রাইসা অল্প সময়ে অনেক আয়োজন করে ফেলল। নোভা চলে যেতে চেয়েছিল, কিন্তু রাইসা ডিনার ছাড়া কোনোভাবে যেতে দিবে না। কি আর করার, থাকতেই হলো। খাওয়া দাওয়ার সময় জিসানকে আলাদাভাবে যত্ন করছিল রাইসা। জিসান ছোট মাছের মাথা খেতে পারে না, শুধু বড়ি খায়। রাইসা জিসানকে মাছ দেওয়ার সময় আগে নিজের পাতে নিয়ে মাথা ছাড়িয়ে তারপর দিচ্ছিল। রত্না থেকে জানা গেল মুরগির একটা স্পেশাল লেগ পিস প্রতিদিন জিসানের জন্য রাখা হয়। জিসান ওই পিস ছাড়া মুরগির অন্য কোনো পিস খায় না। রাইসা যত্ন করে সেই পিস জিসানের প্লেটে দিল। জিসান পানি ঢালার সময় রাইসা জগ কেড়ে নিয়ে বলল, আমাকে বললেই তো হয়, তুমি তো ফেলে দিবে আবার। সেদিন কি করেছিলে মনে নেই? জানো নোভা আপু পানি পর্যন্ত ঢালতে পারে না, সারাক্ষণ যে কোনো ধ্যানে থাকে। তাকে পানি ঢালতে দেওয়া হলে সে জগ উল্টে করে ধরে রাখবে, গ্লাস ভরে পানি উপচে পড়তে থাকবে, কিন্তু তার হুঁশ ফিরবে না। অদ্ভুত মানুষ একটা। রাইসা এই কথা বলেই আবার হাসলো, যেন জিসানের এমন অদ্ভুত হওয়াটা খুব কিউট ব্যাপার। অথচ রাইসার এত মধুর আচরণে জিসানকে কেমন ভীত ভীত দেখাচ্ছিল। নোভার ফারিয়া ক্ষণে ক্ষণে বিভ্রান্ত হতে লাগলো। সদ্য খাওয়া শেষ করে সবাই টেবিল ছেড়ে উঠেছে, তখন রত্না আর রাইসা রান্নাঘরে। ফারিয়া হাত ধুতে গেছে। ডাইনিং টেবিল শুধু বসে আছে জিসান আর নোভা। জিসান খানিক কাছে এসে বলল, আপনি নিশ্চয়ই আমার স্ত্রীর কোমল আচরণের কারণ বুঝতে পেরেছেন। এইটুকু বোঝার মতো বুদ্ধি তো আপনার থাকা উচিত। নোভা পানির গ্লাসে চুমুক দিল। একটু ভেবে বলল, জি আমি বুঝতে পেরেছি। যেহেতু আমি আপনার রিলেটিভ হিসেবে এই বাড়িতে এসেছি, তাই আপনার স্ত্রী আমাকে দেখেই আপনার সাথে এত ভালো ব্যবহার করছে। কিন্তু সত্যিকার অর্থে আপনার প্রতি তার ব্যবহার এত সুন্দর নয়। এখন যা হচ্ছে তার সব কিছু আসলে একটা ভান, লোক দেখানো ভান, ঠিক নয়। জিসান স্বস্তি ভরা মুখে হাসলো, একদম ঠিক, আপনি বুদ্ধিমতী, থ্যাঙ্কস বোঝার জন্য। নোভা শব্দ করে হাসতে লাগলো। জিসানের কুঁচকানো ভ্রু আরও কুঁচকে গেল। বিব্রত গলায় জানতে চাইল, কেমন হাসছেন? নোভা একটু থেমে বলল, হাসছি আপনার ভয় পাওয়া দেখে। এত ভয় পাচ্ছেন কেন? যদি আপনি সত্যি বলে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কথা আমি বিশ্বাস করব, তাই না? নিজের প্রতি আমার আস্থা আছে, কিন্তু আপনাকে আমি ঠিক ভরসা করতে পারছি না। মনে হচ্ছে অন্য সবার মতো আপনিও আমার স্ত্রীর মিষ্টি কথার ফ্যান হয়ে গেছেন। নোভা আবারও হাসলো। জিসান রাগী গলায় বলল, দেখুন হাসবেন না, আপনার হাসি আমাকে আরও বেশি বিভ্রান্ত করে দিচ্ছে। সত্যি করে বলুন তো, আপনি আমার কথা বিশ্বাস করেছেন নাকি করেননি? রাইসাকে কি আপনার সঠিক মনে হচ্ছে? শুনুন, আপনার এখানে রিলেটিভ সেজে আসাটাই আমার ভুল হয়েছে। আমি যদি আমার আসল পরিচয় আসতাম তাহলে রাইসা আমার সামনে এই ভানটা করতো না। সে নিজের সঠিক জবানবন্দি আমাকে জানাতো, আর আমি যে প্রশ্নগুলো করতে চাইছিলাম সেগুলো নির্দ্বিধায় করা যেত। এর মানে আপনি কি বলতে চাইছেন? আপনি রাইসাকে বলে দিবেন যে আপনি একজন সাইকিয়াট্রিস্ট, আমি চিকিৎসার জন্য আপনার কাছে এসেছিলাম, আর আমি যে ওকে খুন করতে চাইছি এটাও বলে দিবেন? রীতিমতো গলা শুকিয়ে এলো জিসানের। ত্রাসিত মুখটা চুপসে গেল। নোভা বলল, কাম ডাউন, আমি কিছুই বলবো না। শুধু আমার মনে হচ্ছে এইভাবে এসে কোনো লাভ হয়নি, উল্টো আপনার প্রতি আমার সন্দেহ তৈরি হচ্ছে। জিসান খুব রেগে গেল। আমার প্রতি সন্দেহ? উল্টো আমার প্রতি? কিরমির করতে লাগলো জিসান। তার ইচ্ছে হলো টেবিলে যত জিনিস আছে সব ভেঙে গুঁড়িয়ে দিতে, বিশাল একটা থাবা বসিয়ে মিস নোভার হুঁশ উড়িয়ে দিতে। নিজের ক্রোধকে ঠান্ডা করতে তৎক্ষণাৎ জিসান নিঃশ্বাস বন্ধ করে ফেলল। নোভা বিস্ময় নিয়ে অবজার্ভ করছিল লোকটি। উজ্জ্বল মুখ রাগের কারণে গোলাপি হয়ে গেছে, চোখ দুটো টকটকে লাল, যেন হিংস্র কোনো জন্তু সে। জিসান একটু পর নিজেকে অনেকটা সামলে নিয়ে বলল,
আমি এতক্ষণ ধরেও যেটা করতে চাইনি এখন মনে হচ্ছে সেটাই করতে হবে, নয়তো আপনি বিশ্বাস করবেন না। নোভা ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল, কী করবেন? জিসান উঠে দাঁড়িয়ে বলল, এদিকে আসুন। নোভা জিসানের সাথে একটু সামনে গেল। তারা দুজন ঠিক রান্নাঘরের কাছে এসে দাঁড়ালো। জিসান রাইসার দিকে নজর রেখে বলল, আপনি আমার সাথে একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ান তো, আমার কাঁধে হাত রাখুন। নোভা ক্ষিপ্ত গলায় বলল, মানে কি বলছেন এসব? জিসান করুণ স্বরে অনুরোধ করল, প্লিজ, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। আপনি রাইসার আসল রূপ দেখতে চান না? একবার শুধু আমার কথা মতো কাজটি করুন, তারপর নিজেই দেখবেন একটা মেয়ে ঠিক কী পরিমাণে হিংস্র হতে পারে, তার আচরণ কত নিষ্ঠুর, ভয়ঙ্কর। নোভার মন সায় দিচ্ছে না, তবুও সে কাজটি করলো। রাইসা কেমন তা আসলে জানা দরকার। নোভা আলতো করে জিসানের কাঁধে হাত রাখলো। জিসান বলল, এইভাবে না, আরও কাছে আসতে হবে। নোভার খুব অদ্ভুত লাগছে, অস্বস্তিতে চোখ মুখ কুঁচকে যাচ্ছে, তবুও সে জিসানের আরও কাছে এলো। জিসান খপ করে জোরে ধরল নোভার পিঠ। নোভা চমকে উঠল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে পারল না, কারণ তখনই দেখলো রাইসা তাদের দিকে তাকিয়ে আছে। নোভা ভ্যাবাচ্যাকা খেলো, স্তব্ধ হয়ে রইল। তার হৃদস্পন্দন বেড়ে গেল ভূমিকম্পের মতো। মনে হচ্ছে এখন ভূমিকম্পর চেয়েও ভয়ঙ্কর কিছু হবে। কিন্তু জিসান আর নোভাকে সম্পূর্ণ বিস্মিত করে দিয়ে রাইসা তাদের কাছে এসে হাসি মুখে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, ভাই বোন কোনায় দাঁড়িয়ে কী করছো? বুঝেছি, আমার নামে বিচার দেওয়া হচ্ছে বোনের কাছে, তাই না? আপু, তুমি কিন্তু ওর একটা কথা বিশ্বাস করবে না। ও একটা দুনিয়ার মিথ্যুক, নিজে ব্যাপার মতো চলবে, অথচ আমাকে বলবে আমি শাসন করি, আমি নাকি ওকে স্বাধীনতায় দেই না। আচ্ছা তুমি বলো, ওর মতো মানুষকে যদি স্বাধীনতা দেই তাহলে তো ও পুরো দুনিয়া লণ্ডভণ্ড করে ফেলবে। নোভা আর জিসানের থমথমে চেহারায় সামনে রাইসা খিলখিলিয়ে হাসছে। জিসান সাথে সাথে নোভাকে ছেড়ে দিল। নোভা একটু দূরে সরে দাঁড়ালো। রাইসা চঞ্চল গলায় বলল, আপু তুমি আইসক্রিম খাবে? আমি কাল 3টি ফ্লেভারের আইসক্রিম বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। জিসান তো খেলোই না। দাঁড়াও তোমাকে দেই, টেস্ট করে বলবে কোন ফ্লেভারটা বেশি ভালো হয়েছে। রাইসা আইসক্রিম আনতে চলে গেল। নোভা তাকালো জিসানের দিকে। জিসান ইতস্তত হয়ে বলল, মেয়েটা এত নাটকবাজি কেন করছে আমি বুঝতে পারছি না। এ প্রথম ওকে এমন নাটক করতে দেখছি, কিন্তু এসব ও কেন করবে? আপনাকে নিশ্চয়ই ও ভয় পাচ্ছে না। ইনফ্যাক্ট ও কাউকেই ভয় পায় না। তাহলে? নোভা উত্তরে কিছু বলল না। জিসান একটু কাছে এসে বলল, আপনার মনে যদি তবুও সন্দেহ থাকে তাহলে আমি বলবো রত্নার সঙ্গে কথা বলুন। সব কিছু সাক্ষী হলো রত্না। আমার প্রতি রাইসার ঠিক কতটা নির্দয় তা রত্নায় ভালো বলতে পারবে। তাছাড়া রত্নাকে নিয়েও তো রাইসা অনেক নোংরা কাহিনী করেছে। সেসব যদি এখন বলি তাহলে আপনি লজ্জায় এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আর আমি এই ধরনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। একটা মেয়ের মাথায় কি করে এমন অসুস্থ চিন্তাভাবনা আসতে পারে? ছি, জঘন্য। নোভা নরম কণ্ঠে বলল, আমি যাচ্ছি। জিসান গমগমের স্বরে বলল, থামুন, আগে শুনে যান। জিসান বড় করে একটা শ্বাস নিল প্রথমে, তারপর অত্যন্ত অস্বস্তি নিয়ে বলতে লাগলো, রাইসার ধারণা হলো রত্নার সাথে আমার সম্পর্ক আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কী ধরনের সম্পর্ক, অথচ ওকে আমি বোনের নজরে দেখি। একদিন রত্নার ফুড পয়জনিং হলো, সে খুব বমি করছিল। রাইসার ধারণা হলো রত্না প্রেগনেন্ট, আরও সন্দেহ করলো আমাকে। কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই ও ছুরি দিয়ে 10টা আঁচড় কেটেছিল আমার পিঠে। নোভা বিমূর মূর্তি বনে গেল কথাগুলো শুনে। জিসান স্বাভাবিক গলায় বলল, এত অবাক হওয়ার কিছু নেই। যে মেয়ে সারাক্ষণ বিছানায় শুয়ে নোংরা দুঃস্বপ্ন দেখে তার পক্ষে এমন সন্দেহ করাই স্বাভাবিক। কেবল দুঃস্বপ্নের উপর ভিত্তি করেই সে আমার আর রত্নার উপর অনেক অত্যাচার করেছে। কথাগুলো অবিশ্বাস্য হলেও সত্যি, আর সেদিনে সেই আঘাতের চিহ্ন এখনও আমার পিঠে আছে। আপনি দেখতে চাইলে আমি আপনাকে টি শার্ট খুলে দেখাবো। জিসান সত্যি খুলতে যাচ্ছিল। নোভা বিব্রত হয়ে বলল, টি শার্ট খোলার দরকার নেই, আমি আপনার কথা বিশ্বাস করেছি, থ্যাঙ্কস। নোভা 2 হাতে মুখ মালিশ করলো। কি একটা ভেবে নিয়ে বলল, রত্নাকে ডাকুন, আমি ওর সাথে আলাদা কথা বলবো। রাইসা ফারিয়াকে আইসক্রিম দিতে দিতে জিজ্ঞেস করলো, নোভা আপু কোথায় গেল? জিসান শান্ত গলায় জবাব দিল, ওয়াশরুমে গেছে। আর রত্না কোথায়? রত্না নোভাকে ওয়াশরুমে দেখিয়ে দিতে গেছে। রাইসা ভ্রুকুচকে বলল, অদ্ভুত, নোভা আপু কি অন্ধ যে ওয়াশরুম একদম দেখিয়ে দিতে হবে? এই কথা বলে হাসতে শুরু করলো রাইসা। ফারিয়া খুব মুগ্ধ হয়ে দেখছে। কথায় কথায় এভাবে যে হাসতে পারে তার মন অবশ্যই সরল। নোভা আর রত্নার কথাবার্তা শেষ হওয়ার পর তারা দরজা খুলে রুম থেকে বের হলো। তখন ফারিয়া রাইসার সঙ্গে ডাইনিং রুমে বসে গল্প করছিল। জিসান
রত্নাদের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনাদের আলোচনা হয়েছে? নোভা হেসে বলল, সব আলোচনা হয়ে গেছে। এভরিথিং ইজ ক্লিয়ার নাও। নোভার বলার ধরনটা কেমন রূঢ় শোনাচ্ছে। জিসান নিশ্চিত হতে আলাদাভাবে রত্নাকে জিজ্ঞেস করলো, সব সত্যি বলছে তো? রত্না বলল, জি ভাইজান, আজকে সব সত্যি বলছি। নোভা হাসিমুখে রত্নার কাঁধে হাত রেখে বলল, গুড, তুমি খুব সাহসী মেয়ে। জিসান খুব নিশ্চিন্ত বোধ করছিল, এবার মনে হয় তার কাজটা সফল হবে। বাড়ি ফেরার জন্য ট্যাক্সিতে ওঠার পর ফারিয়া সবসময়ের মতো নোভাকে জিজ্ঞেস করলো, কি বুঝলেন ম্যাম, এখানে আসল কালপিট কে, মিসেস রাইসা নাকি মিস্টার জিসান? নোভা চোখ মুখ শক্ত করে বলল, মিস্টার জিসানি হচ্ছেন আসল কালপিট। ফারিয়া প্রত্যাশিত উত্তর পেয়ে সন্তোষজনক হাসি দিল, ঘাড় নেড়ে বলল, একদম ঠিক ধরেছেন আপনি। আমারও এটাই মনে হচ্ছে। আপনি কিভাবে নিশ্চিত হলেন ম্যাম? এখন আমার কোনো সন্দেহ নেই, আমার সব হিসাব মিলে গেছে ফারিয়া। কিভাবে মিলল? রত্নার সাথে আমার আলাদা কথা হয়েছে। ভাগ্যিস আলাদা কথা বলার বুদ্ধিটা মাথায় এসেছিল, না হলে এত কিছু বোঝাই হতো না। রত্নার স্টেটমেন্ট অনুযায়ী মিস্টার জিসান একজন ঘৃণ্য চরিত্রের মানুষ। রত্নার সাথে তার অবৈধ সম্পর্ক চলছে 8 মাস ধরে। মিসেস রাইসা ঘুমিয়ে যাওয়ার পর নিয়মিত জিসান রত্নার ঘরে যাতায়াত করে। কি বলছেন? শুধু তাই না, রাইসাকে খুন করার সমস্ত পরিকল্পনা রত্নাকে জানিয়ে রেখেছেন মিস্টার জিসান, কিন্তু রত্না বাধা দিয়েছে, যে কারণে ও এখন ব্ল্যাকমেলের শিকার। মিস্টার জিসান রত্নাকে হুমকি দিয়েছিলেন যাতে আমার কাছে সত্যিটা না বলে, কিন্তু রত্না আমাকে সত্যি বলে দিয়েছে। আরেকটা ব্যাপারে রত্না কি বলেছে জানো? কি ম্যাম? আসাদ সাহেব মারা যায়নি, তাকে খুন করা হয়েছে, আর খুনটা করেছেন জিসান। এটা সবার ধারণা, এখনও কিন্তু প্রমাণ হয়নি। তবে আমি এই ব্যাপারে নিশ্চিত, মিস্টার জিসানের সাথে আমি কথা বলে বুঝতে পেরেছিলাম যে কাজটা তিনিই করেছেন। ডেঞ্জারাস কেস ম্যাম, ইটস হরিবল। কিন্তু মিস্টার জিসান আপনার কাছে কেন এসেছেন? তিনি কেন নিজের ট্রিটমেন্ট করাতে চাইতেন? এসবের মানে কি? এর মানেটাও আমি বের করে ফেলেছি ফারিয়া। জিসান একজন সিরিয়াল কিলার। আমার মনে হয় মিসেস রাইসাকে খুন করার পর উনি রত্নাকেও খুন করবেন। উনি এখন আমার কাছে এসেছেন জাস্ট একটা প্রুফ রাখার জন্য। যখন এসব খুন খারাপিতে তিনি ফেঁসে যাবেন, তখন কাজে লাগবে আমার দেওয়া রিপোর্টগুলো। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কাউকে খুন করলে আইন তার শক্ত বিচার করতে পারবে না। হয়তো এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছেন মিস্টার জিসান। প্রথমে তিনি নিজেকে সাইকো প্রমাণ করবেন, তারপর একটার পর একটা খুন করবেন। কেউ কিছু বলতে আসবে না। ফারিয়া বিস্ময়ে হতভম্ব বনে গিয়ে বলল, ও মাই গড, ও মাই গড, কত চালাক মানুষ উনি। হোয়াট এ মাস্টার প্ল্যান। ম্যাম, আপনার অনেক বুদ্ধি। আপনি কত সুন্দরভাবে সবটা বুঝে ফেললেন। এখন কি করবেন ম্যাম? আমার খুব খারাপ লাগছে মিসেস রাইসার জন্য। আহারে, সহজ সরল মেয়েটা। নোভারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে রাইসার ধারালো কাঁটা চামচের আঘাতে ক্ষতবিক্ষত করতে লাগলো জিসানের ডান হাত। রক্ত ছিটকে বের হচ্ছিল। এহেন নৃশংসতা দেখে মুখ চেপে কেঁদে ফেলল রত্না। জিসানের আর্তনাদ তার সহ্য হচ্ছে না। তাকে এমন শাস্তি দেওয়ার কারণ, ডান হাত দিয়ে কিছুক্ষণ আগেই সে এক যুবতী নারীর পিঠ স্পর্শ করেছে। জিসানকে শাস্তি দেওয়ার পর রত্নাকেও এলোপাতাড়ি চর লাগালো রাইসা। রত্নার অপরাধ হলো জিসানের কষ্ট দেখে কাঁদা। রাইসা কটমট করে রত্নার গাল চেপে ধরল, ক্রোধে কিরমির করে বলল, তোর এত দরদ কেন আমার স্বামীর জন্য? ওর কষ্ট দেখলে তুই কেন কাঁদবি? কাঁদবো আমি, শুধু আমি কাঁদবো, বুঝেছিস? রত্না কাঁপতে কাঁপতে রাইসার দিকে তাকায়। রাগের সময় রাইসাকে সবচেয়ে ভয়ঙ্কর লাগে। মনে হয় কোনো অতৃপ্ত পিশাচিনী যে মানুষের রক্ত চুষার পিপাসায় কাতর হয়ে আছে। রত্নার গা আরও বেশি কাঁপতে থাকে, শরীরের লোম খাড়া হয়। রাইসা হঠাৎ রত্নার গলা চিপে ধরল, হিমশীতল কণ্ঠে বলতে লাগলো, তোকে আমি খুন করে ফেলবো। তুই থাকলে আমাদের সংসার টিকবে না, আর আমাদের সংসার যদি না টিকে, তাহলে আমি তোকেও টিকতে দিব না। রাইসা এত জোরে রত্নার গলা ধরে ঝাঁকাচ্ছিল যে রত্নার চোখ মুখ উল্টে প্রায় দম আটকে ফেলল। অস্বাভাবিক গঙ্গানের আওয়াজ শুনে ডাইনিং রুম থেকে রক্তাক্ত হাতে দৌড় এলো জিসান। রত্নার অবস্থা দেখে রাইসাকে অনুরোধ করলো করুণ গলায়, প্লিজ রাইসা, প্লিজ ওকে ছেড়ে দাও, মেয়েটা কষ্ট পাচ্ছে। রাইসা এই কথায় আরও রেগে গেল। রত্না কষ্ট পেলে জিসান খুব অস্থির হয়ে ওঠে, কিন্তু রাইসার কষ্ট তো সে বোঝে না। এই যে রাইসা এত বেশি কষ্ট পাচ্ছে, তার অন্তর্দহনে ছারখার হয়ে যাচ্ছে, এই নিয়ে কি কোনো মাথা ব্যথা নেই জিসানের? শুধু রত্না রত্না করে সে, আর রত্নাও শুধু ভাইজান ভাইজান করে। কেন? তাদের কি সমস্যা?
রাইসা ধাক্কা মেরে রত্নাকে বিছানায় ফেলে দিল। দেওয়ালের কোণার সাথে লেগে মাথা ফেটে গেল রত্নার। রক্ত বের হতে থাকলো। জিসান এই অবস্থা দেখে রেগে উচ্চারণ করলো, এনাফ রাইসা, সহ্যের একটা সীমা থাকুক। তুমি এসব কি করলে? রাইসা কোনো কথা না বলে জিসানের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলো। জিসান পিছনে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো রত্নার অবস্থা দেখার জন্য। কপালে হাত দিয়ে অচেতনার মতো পড়ে আছে মেয়েটা। জ্ঞান আছে তো তার? রাইসা জিসানকে ঘরে এনেই দরজা আটকালো। জিসানের হাত থেকে এখনও রক্ত বের হচ্ছে, কিন্তু এই নিয়ে জিসানের মাথা ব্যথা নেই। এসব অতি সাধারণ ব্যাপার তার জন্য, রোজই হয়। তবে রত্নার জন্য চিন্তা হচ্ছে। এইভাবে চলতে থাকলে মেয়েটা মরে যাবে। দিন দিন রাইসা অনেক বেশি হিংসাত্মক হয়ে উঠেছে রত্নার প্রতি। যদি জিসান কোনো এক সকালে ঘুম ভেঙে দেখে যে রত্না খুন হয়েছে, রাইসা তার গলায় ছুরি বসিয়েছে, তাও সে অবাক হবে না, বরং ভাববে এটাই তো হওয়ার ছিল। রাইসার পক্ষে সব করা সম্ভব। জিসান ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো। সেখান থেকে তুলো নিয়ে হাতে চেপে ধরলো। রক্তে টি শার্টে হাতা নোংরা হয়ে যাচ্ছে, সেজন্য এই তুলো দিয়ে রক্ত প্রবাহ বন্ধ করার সামান্য চেষ্টা। ব্যথার জন্য নয়, জিসান পাথর হয়ে গেছে, তার শরীর ব্যথা লাগে না। মন তো আরও আগে থেকে পাথর, এখন শরীরটাও। রাইসার হঠাৎ কী যেন হলো, সে কেঁদেছিল ফ্লোরে বসে। এখন চোখ মুখ মুছে জিসানের কাছে এলো, বক্সটা নিয়ে বলল, এদিকে দাও, ব্যান্ডেজ টাইম করে দিচ্ছি। জিসান রুড়ো কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই। রাইসা কাতর দৃষ্টিতে একবার তাকালো, তারপর হুট করে জিসানের পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে না। তোমার পায়ে আঘাত করার আগে আমার যেন মৃত্যু হয়। আমি অনেক বড় পাপ করে ফেলেছি, নিজেকে কিভাবে শাস্তি দিতে হয় আমার জানা নেই। তুমি আমাকে শাস্তি দাও প্লিজ। আমাকে মারো, কাটো, যাই করো, শুধু রাগ করে থেকো না। তুমি আমার সাথে কথা না বললে আমি মরে যাব। রাইসা বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। তার গঙ্গানি প্রতিধ্বনি হচ্ছে দেওয়ালে দেওয়ালে। এই কান্নার শব্দ শুনলে যে কারো মায়া হবে। জিসানের আগে মায়া হলেও এখন আর হয় না। সে জানে রাইসার এই কান্না, এই অপরাধবোধটুকু ক্ষণিকের জন্য। একটু পর রাইসা আবার আগের রূপে ফিরে আসবে। জিসানকে কষ্ট দিবে, আঘাত করবে, সামান্য ভুলেও অনেক বড় শাস্তি দিবে। জিসান এখনও বোঝে না রাইসা তাকে ভালোবাসে কিনা। মাঝে মাঝে মনে হয় খুব ভালোবাসে, কিন্তু প্রায়ই মনে হয় ভালোবাসে না, শুধু অধিকার করে রাখতে চায়। জিসানের নিজেকে বন্দি মনে হয়। এই যন্ত্রণাময় জীবন থেকে সে মুক্তি চায়। কি আশ্চর্য, রাইসা জিসানের পা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। মেয়েটা অদ্ভুত হয়ে যাচ্ছে। পায়ের কাছে এভাবে একটা মানুষ ঘুমিয়ে থাকলে অস্বস্তি লাগা। জিসান রাইসাকে কোলে করে বিছানায় এনে শোয়ালো। ঘুমন্ত রাইসার মুখ কত নিষ্পাপ। জিসান চায় রাইসা সবসময় এমন নিষ্পাপ থাকুক, সেজন্য তাকে চিরনিদ্রায় শায়িত করতে হবে। রাইসা সারা জীবনের জন্য নিশ্চুপ হয়ে যাবে, আর কখনোই উচ্চবাচ্য করবে না। যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার এর চেয়ে ভালো কোনো পন্থা আর নেই। জিসান রাইসার পাশে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত লাগছে তার, ঘুমে চোখ জড়িয়ে এলো, কিন্তু মনে অশান্তি নিয়ে ঘুমানো যায় না। জিসান সেদিনই শান্তিতে ঘুমাতে পারবে যেদিন রাইসার ঘুম ভেঙে যাওয়ার ভয়টা আর থাকবে না। জিসান তবুও চোখ বন্ধ করলো। উদ্দেশ্য ঘুম নয়, স্মৃতিপথে বিচরণ। বর্তমানে সুখ না থাকলেই মানুষ অতীত হাতড়ে সান্ত্বনা খোঁজে। জিসানের অতীতের কিছু স্মৃতি ছিল চমৎকার সুন্দর। তেমন একটি স্মরণীয় স্মৃতি হলো রাইসার সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটি। আসাদ সাহেবের সাথে জিসানের সম্পর্ক তখন বেশ ভালো। রোজ আসাদ সাহেব জিসানকে অফিস রুমে ডেকে গল্প করেন। কাজ সংক্রান্ত গল্প নয়, নিজের সুখ দুঃখের গল্প। পুরো অফিসে একমাত্র জিসানকেই তিনি অসম্ভব পছন্দ করতেন। এর কারণ হতে পারে জিসানের সরলতা। আসাদ জিসানের সাথে এমন কোনো ব্যাপার নেই যা শেয়ার করেননি। আসাদের ব্যক্তিগত ব্যাপার থেকে শুরু করে প্রায় সমস্ত কথাই জিসানের জানা ছিল। কোন ব্যাংকে তিনি কত টাকা রেখেছেন, জীবনে কত সঞ্চয় করেছেন, বাকি জীবন কিভাবে কাটাবেন, এমনকি মৃত্যুর পর তাকে কোথায় দাফন করতে হবে তাও জিসানের মুখস্থ ছিল। প্রতিদিন জিসান অফিসে প্রবেশের সাথে সাথে তার ডাক পড়ে স্যারের রুমে, কিন্তু সেদিন ডাক পড়ল না। তবুও জিসান নিচ থেকে গেল। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলো। একটি মেয়ে গেছে, ফিরে দাঁড়িয়ে আছে। তার পিঠ সম্পূর্ণ নগ্ন, চুলগুলো ছোট হওয়ার কারণে স্পষ্ট ভেসে আছে সুগঠিত সুন্দর ফর্সা দেহ। জিসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে আওয়াজ বের হলো না, এমনকি সে নড়াচড়া করতে পারল না। রাইসা হঠাৎ পিছনে তাকিয়ে লজ্জায় আড়ষ্ট বনে যাওয়া জিসানকে দেখতে গেল, আর দেখে ভূত দেখার মতো চেঁচে উঠল রাইসা। তীক্ষ্ণ চিৎকার শুনে জিসান চমকে গেল। দ্রুত দরজা বন্ধ করে বাইরে চলে এলো। বড় করে শ্বাস ছাড়তে লাগলো। হৃদস্পন্দন তখন চরমে। চোখে মুখে ঝাপসাও দেখছিল সে। এর 5 মিনিট পরেই গায়ে রঙিন শাড়ি জড়িয়ে বেরিয়ে এলো মেয়েটি। জিসানকে জহুরি চোখে অবলোকন করলো কয়েকবার। জিসান সুন্দরের রাগে দৃষ্টি দেখে আতঙ্কে অস্থির।
পকেট থেকে রুমাল বের করে কপালে ঘাম মুছল। রমেশ চাচা গরম পানীয় নিয়ে হাজির হলেন। ওই সময় মেয়েটির উদ্দেশ্য বললেন, রাইসা মামনি, তোমার লাইগা চা। নামটি শুনে জিসান মনে মনে নিজের জন্য আফসোস করলো। আসাদ সাহেবের মেয়ের সাথে তার প্রথম দেখাটা এত নোংরাভাবেই কেন হতে হবে? কেন এবার চাকরিটা না গেলেই হয়? আর চাকরি না গেলেও আসাদ সাহেবের সাথে সম্পর্ক নষ্ট হবে তা নিশ্চিত। তিনি তো বুঝবেন না যে জিসানের কোনো ভুল ছিল না। রাইসা রমেশ চাচাকে ধন্যবাদ জানালো। তারপর বক্র দৃষ্টিতে জিসানের দিকে তাকালো। জিসান অস্বস্তিতে অন্যদিকে ফিরে রইল। যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়। রমেশ চাচাকে কেন এই মুহূর্তে এখানে আসতে হলো? মেয়েটি যদি এখন রমেশ চাচাকে বলে, এই লোক একটা অসভ্য, আমার সাথে ভয়ঙ্কর অসভ্যতা করেছে, একে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, তখন রমেশ চাচা ছোট ম্যাডামের আদেশ নিশ্চয় পালন করবেন, সাথে পুরো অফিসে এই ঘটনা রটিয়ে দেবেন। কি সর্বনাশের কাণ্ড হবে ভাবতে ভয় লাগছে। আল্লাহ! রাইসা চায়ের চুমুক দিতে দিতে রমেশ চাচাকে প্রশ্ন করলো, উনি কে চাচা? রমেশ চাচা জবাব দিলেন হাসি মুখে, স্যারের অত্যন্ত প্রিয় পাত্র জিসান মোহাম্মদ। জিসান অন্যদিকে চেয়ে থেকে বলল, হয়নি চাচা, আমার নাম জিসান মাহমুদ। মেয়েটি জিসানের দিকে এমনভাবে তাকালো যেন বলতে চাইল, চোরের মায়ের বড় গলা। জিসান অস্বস্তি ঠেকাতে কাশির মতো শব্দ করছিল। রাইসা বলল, ঠিক আছে চাচা, আপনি যান, আর আপনি ভিতরে আসুন। জিসান বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, আমি? রাইসা সপ্রতিভ স্বরে বলল, অবশ্যই আপনি। এই কথা বলে সে ভিতরে ঢুকে গেল। রমেশ চাচা দাঁত বের করে হাসি দিয়ে বললেন, প্রতিদিন তো স্যারের লগে গপ মারেন, আজকা স্যার নাই তাই গপ মারবেন ছোট ম্যাডামের লগে? ভালোই দিন আপনার, গপ মারার দিন। এমন দিন আমাকেও আহে না। রমেশ চাচা টিটকেরি মেরে চলে যাচ্ছেন। জিসান মনে মনে বলল, এমন দিন কারো না আসুক। ভিতরে ঢুকে জিসান এক আজব দৃশ্য দেখল। রাইসা আসাদ সাহেবের চেয়ারে বসে আছে। ঠিক যে ভঙ্গিতে আসাদ সাহেব বসেন সেই ভঙ্গিতে জিসান সালাম দিল। রাইসা কঠিন গলায় বলল, নক না করে কেন ঢুকেছেন? এ কেমন অভদ্রতা? জিসান দ্রুত বাইরে চলে গেল। তারপর দরজায় নক করলো। রাইসা বলল, কামিন। জিসান ভিতরে প্রবেশ করলো। রাইসা এবার আগের চেয়ে কঠিন গলায় বলল, প্রথমবার এই কাজটি করলে ইনসিডেন্টটা ঘটতো না। জিসান লজ্জিত কণ্ঠে মাথা নিচু করে বলল, এক্সট্রিমলি সরি, আসলে আপনাকে আমি এখানে এক্সপেক্ট করিনি। আর আপনি দরজা লক করবেন না এটাও এক্সপেক্ট করিনি। নক না করে কেউ বসের রুমে ঢুকে যাবে এটা তো আমিও অ্যাকসেপ্ট করিনি। তাই দরজা লক করা ইম্পর্টেন্টও মনে করিনি। জিসান সাহস করে বলল, তাহলে ভুল দুজনেরই আছে। অবশ্যই না, ভুল শুধু আপনার। আপনি আমার পিছনে চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? একটু শব্দ করেননি? যদি আমি সন্দেহবশত পিছনে না ঘুরতাম তাহলে তো জানতেও পারতাম না। আসলে আমার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। ফার্স্ট টাইম এমন বাজে পরিস্থিতি ফেস করেছি। প্লিজ ভুল বুঝবেন না, আমাকে মাফ করে দিন। ব্যাপারটা কাউকে জানানোর দরকার নেই। বাবাকে তো আমি অবশ্যই জানাবো। তিনি আপনাকে এত পছন্দ করেন, আপনার সম্পর্কে সব কিছু তার জানা উচিত। জিসান অনুনয় করল, ম্যাডাম প্লিজ আপনার পায়ে পড়ি। স্যার এই কথা জানলে আমার চাকরিও চলে যেতে পারে। আমি? জিসানকে আর কথা বলার সুযোগ না দিয়ে রাইসা আচমকা প্রশ্ন করল, কোথায়? জিসান অবাক হয়ে বলল, কি কোথায়? বললেন না পায়ে পড়ি। কোথায় পড়লেন? এখনও তো আপনি দাঁড়িয়ে আছেন। জিসান হাত দিয়ে চশমা ঠিক করলো। বড় অসহায় দেখালো তার চোখের দৃষ্টি। রাইসা মুচকে এসে বলল, আসুন, সময় থাকতে থাকতে পায়ে পড়ে যান, মোড় চলে গেলে কিন্তু আর মাফ করব না। জিসান এই কথা শুনে দ্রুত এসে পায়ে পড়ল। জীবন বাঁচানো ফরজ, আপাতত চাকরি তার জীবন। তাছাড়া মান সম্মান হারিয়ে চাকরি থেকে ছাঁটাই হওয়ার চেয়ে ভালো বদ্ধ করে সুন্দরী মেয়ের পা ধরে বসে থাকা। রাইসা খিলখিল করে হাসতে লাগলো। জিসান হাঁটু গেড়ে বসে পা ধরতে নিল। তার আগেই রাইসা আরাম করে নিজের পা দুটি জিসানের হাঁটুর উপর বিছিয়ে দিল। জিসান অবাক হয়ে তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। পা কি সে ধরেই রাখবে? নরম গলায় আবারও বলল, মাফ করে দিন ম্যাডাম, প্লিজ মাফ করে দিন। মাফ করব, অপেক্ষা করুন। এই কথা বলে ডেস্কের ড্রয়ার থেকে বিভিন্ন রঙের কয়েকটা নেল পালিশ বের করলো রাইসা। জিসানের কাছে নেল পালিশ এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কোন কালারটা আমার শাড়ির সাথে মানাবে? জিসান একটা নেল পালিশ ধরে বলল, মনে হচ্ছে এইটাই। রাইসা নেল পালিশটা হাতে নিয়ে একবার ভালো করে দেখলো, তারপর হেসে বলল, বাহ, ভালোই তো চয়েস আপনার, এবার লাগিয়ে দিন। জি ম্যাডাম, আমি লাগাবো? এটাই আপনার পানিশমেন্ট। খেয়াল রাখবেন নেল পালিশ যাতে ভুলেও নখের বাইরে না যায়। যদি যায় তাহলে কিন্তু মাপ পাবেন না। সুন্দর করে নেল পালিশ লাগিয়ে দিতে পারলে মাপ পাবেন। জিসান সুন্দর করে নেল পালিশ লাগাতে পারেনি, তবুও সে মাপ পেয়েছিল। তবে রাইসা শুধু মাপ দেয়নি, সাথে
মনও দিয়েছিল, যার পরিণতিতে আজ তাদের সম্পর্ক এত দূর। মাঝে মাঝে জিসানের খুব করে মনে হয়, ওই দিনটি যদি তার জীবনে কোনোদিন না আসতো, রাইসার সাথে তার কোনোদিনও দেখাই না হতো, তাহলে আজ জীবনটা কতই না শান্তির হতো।